আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মাহবুবা জারিন ডানা এবং আমি হাবিবা আফরোজ। আগামী সপ্তাহে ঘোষণা করা হবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ। বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে একথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। তিনি আরও জানান, আগামী সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে ইসি। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশন সচিব। তিনি জানান, আগামী সপ্তাহে নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে সেপ্টেম্বরে। রোডম্যাপ, হ্যাঁ, আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন 318টা আবেদন পেয়েছি, এটা পর্যালোচনা চলছে। আর 22টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। এদিকে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে। পরে দলটির মহাসচিব শামীম হায়দার বলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি অযৌক্তিক। আমরা যেটা সমস্যা মনে করি সেটা হচ্ছে সরকারকে আমরা পুরোপুরি নিরপেক্ষ মনে করি না, তবে নির্বাচন কমিশনকে আমরা নিরপেক্ষ দেখতে চাই। একটি রাজনৈতিক টালমাটাল সময় বাংলাদেশ পার করছে। আমরা আশা রাখি এর মধ্যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা রেখে তার শপথ বজায় রেখে সুষ্ঠু নির্বাচন করবে। তিনি জানান, জিএম কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যান, তার বাইরে অন্য কোনো পক্ষ পার্টির কাউন্সিল করলে তা বৈধ হবে না। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচন বয়কটকারীরা রাজনীতি থেকেই মাইনাস হয়ে যাবে। গুলশানের চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্ট করা দরকার বলেও জানান বিএনপির এই নেতা। রুদ্র রফিকের রিপোর্ট। সম্প্রতি রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে চাঁদাবাজির ঘটনায় একজন উপদেষ্টা জড়িত বলে দাবি তার। সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ। গুলশানে চাঁদাবাজির ঘটনায় প্রভাবশালী উপদেষ্টার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা এটা অবশ্যই পরিষ্কার করা দরকার। এটা জনগণের সামনে সেই প্রশ্নের উত্তরটা তুলে ধরা দরকার, যাদেরকে এটা এখানে উদ্দেশ্য করে এই বক্তব্য দেয়া হয়েছে। যদি এটা না হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে আরও বেশি প্রশ্ন উত্থাপিত হতে থাকবে। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় সংখ্যা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত প্রতীকী যুব সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন নিয়ে যারা টালবাহানা করছে তারা স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চায়। গণতন্ত্র নিয়ে যদি কেউ টালবাহানা করে, নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে, তাহলে বুঝতে হবে তারা স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। রাজধানীর গুলশানে সাবেক একজন এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় জানে আলম অপুর দেয়া বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া। তিনি বলেন, অভিযোগ আছে এই সাক্ষাৎকার একজন রাজনৈতিক নেতার বাসায় জোরপূর্বক নেওয়া হয়েছে। সচিবালয়ে নিজ দপ্তরে উপদেষ্টা আসিফ মাহমুদ আরও জানান, নির্বাচন করলে তফসিলের আগে উপদেষ্টার পদ ছেড়ে দেবেন। সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন, আমরা সেগুলো ডিবাঙ্ক করেছি। এবং
সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি 10টি কমিশনের 367টি সুপারিশকে আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করেছে সরকার। এর মধ্যে 37টি সুপারিশ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন। তিনি বলেন, গত সপ্তাহে 221টি সুপারিশ বাস্তবায়নাধীন রয়েছে। তাছাড়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার মালয়েশিয়ার সফরের বিস্তারিত তুলে ধরেন শফিকুল আলম। অতি গুরুত্ব 246টা আশু করণীয় রিফর্ম আরও এসছে, এগুলো বাস্তবায়নাধীন, এটা জানানো হয় ক্যাবিনেটকে। মোট হচ্ছে তাহলে দাঁড়ানো হলো 367টা। 367টার মধ্যে 37টি অলরেডি বাস্তবায়িত হয়েছে। 24 জুলাই আগস্টে সংঘটিত গণহত্যায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। দ্রুতই দাখিল করা হবে তদন্ত প্রতিবেদন। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম সাংবাদিকদের এ তথ্য জানান। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিতে আসা এক সাক্ষী নিরাপত্তা হুমকিতে পড়ায় তাকে সুরক্ষার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ওই ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সাক্ষীর বিপক্ষে আশপাশের এলাকায় কোনো ধরনের অবমাননাকর পোস্টার ব্যানার থাকলে দ্রুত তা অপসারণ করতেও বলা হয়। একজন সাক্ষী যিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন অথবা সাক্ষ্য প্রদান করবেন, এই সাক্ষীদের সেফটি, সিকিউরিটি অ্যান্ড ওয়েলবিং দেখার দায়িত্ব রাষ্ট্রের, এবং তার সেফটি, সিকিউরিটি এবং ওয়েলবিং প্রতিষ্ঠা করার জন্য, ইনশিওর করার জন্য ট্রাইব্যুনাল যে কোনো আদেশ দিতে পারবেন মর্মে এই আইনে উল্লেখ করা আছে। এইটা নিরূপণ করার জন্যই ট্রাইব্যুনাল 3 সদস্যের একটি কমিটি গঠন করেছেন। কমিটির রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে যে কারা এর সাথে জড়িত। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে মর্মে আমাদেরকে তদন্ত সংস্থা থেকে জানানো হয়েছে। খুব শীঘ্রই আমরা আশা করছি যে আরও কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাব। বিএনপির সাবেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিকে বিচারিক হত্যা বলে অভিযোগ করেছে তার পরিবার। ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে তার পিতাকে সাজানো মামলায় দণ্ড দিয়ে তা কার্যকর করা হয়। ওই দণ্ড চ্যালেঞ্জ করে আইনি প্রতিকার পেতে নতুন করে আদালতে যাওয়ার ঘোষণা দেন হাম্মাম। রিপোর্ট করছেন জাহিদ রহমান। স্বৈরাচার শেখ হাসিনার আমলে বিতর্কিত ট্রাইব্যুনালের রায়ে 2015 সালে ফাঁসি দেওয়া হয় বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য তুখোর রাজনীতিবিদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে। ওই রায়ে তাকে 71-এর মানবতা বিরোধী অপরাধের দায় দেওয়া হয়। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তার পরিবারের অভিযোগ, সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড মূলত বিচারিক হত্যা। স্কাইপের বিষয়টাই খালি ধরে নেন, তাহলে তো উই সুতা ধরে কিন্তু এই ট্রাইব্যুনাল আর টিকতো না। তবে হাসিনার আদেশ ছিল যে এই ট্রাইব্যুনাল যেভাবে করে হোক না কেন টিকিয়ে রাখতে হবে। আর নিজামুল হক নাসিমের বক্তব্য তো আপনারা শুনেছেনই যে এই ব্যক্তিগুলোকে ফাঁসি দিতেই হবে। তারা তো আর অপেক্ষা করেনি যে এভিডেন্স কি আসছে অথবা স্টেটমেন্ট কে কি দিচ্ছে। তাদের ডিসিশন যেই দিন ট্রাইব্যুনাল গঠন করা ছিল ওই দিনই ডিসিশন হয়ে গিয়েছিল। অপবাদ মুছে ন্যায় বিচারের আশায় নতুন করে আদালতে যাওয়ার ঘোষণা দেন ছেলে হুম্মাম কাদের চৌধুরী। ট্রাইব্যুনালের কাছে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে কিছু 4 জন ব্যক্তি বাংলাদেশে আসতে চাচ্ছিলেন। তারা আমার বাবার ডিফেন্স উইটনেস হিসাবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন, তবে ট্রাইব্যুনাল সেটাও নাকচ করে দেয়। আমরা এই সরকার এবং এই বর্তমান জুডিশিয়ারিকে সম্মান দেখিয়ে তাদের সহযোগিতা নিয়েই আমরা আবার কোর্টে যাব। আশা করি আমরা প্রমাণ করতে পারবো যে সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিল এবং তাকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে। দেশ বিদেশে প্রশ্নবিদ্ধ বিচার প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে শেখ হাসিনা বিরোধী দল দমনে ব্যবহার করেছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। মেরে তার এখানে সব জায়গায় রক্ত। জাহিদ রহমান, RTV, ঢাকা। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরবাহী 70টি ট্রাক আটক করেছে যৌথবাহিনী। এর সঙ্গে জড়িত কোম্পানিগঞ্জের এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। ভোলাগঞ্জের কালাইরাগ থেকে লুট হওয়া 12,000 ঘনফুট পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথবাহিনী। এদিকে লুট হওয়া পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সিলেট প্রতিনিধি রাজ্জাক রুনুর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর একসময় ছিল অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। স্বচ্ছ জল, সাদা পাথরের স্তূপ আর সবুজ পাহাড় ঘেরা এই এলাকা ছিল দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। কিন্তু এখন দৃশ্যপট পাল্টে গেছে। নদীর তলদেশে বড় বড় গর্ত, ঘোলা পানি আর পাথর শূন্য মরুভূমি যেন এখানে নতুন বাস্তবতা। গত কয়েক মাস পাথর লুটে পর্যটন স্পটটির এমন করুণ দশা। প্রায় ৮০ ভাগ পাথরই লুট হয়েছে গত এক সপ্তাহে। তো বাহিনী থাকতে, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী থাকতে কত বড় নদীর ভিতর থেকে অতগুলা পাথর এক রাত্রে ভিতরে উঠাই নিয়ে এগুলো গা। ধলাই নদের উৎসমুখে প্রায় ১৫ একর এলাকা থেকে লুট হওয়া ১২,০০০ ঘনফুট সাদা পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। জাফলং, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় তারা। উদ্ধারকৃত সাদা পাথর ভোলাগঞ্জে বিছিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল রাত থেকে শুরু হয়েছে অভিযান এবং এটা আপনার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং যতক্ষণ পর্যন্ত না এটা অফ হবে আমরা আশা করি আমাদের অভিযান পরিচালনা অব্যাহত রাখবে। ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সব পাথর ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলতে এবং পাথর লুটে দায়ীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের রিটের শুনানিতে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ এ আদেশ দেন। আব্দুল হামিদ, RTV। দেশে উদ্বেগজনক হারে বেড়েছে বিবাহ বিচ্ছেদ। রাজধানীতে প্রতিদিন গড়ে অন্তত ৪০ থেকে ৫০টি তালাক হচ্ছে। ২০২০-এর জানুয়ারি থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ঢাকার ২ সিটিতে তালাকের নোটিশ এসেছে ৬০,০০০-এরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বাসভঙ্গ, শারীরিক মানসিক নির্যাতন, পরিবারের হস্তক্ষেপ সহ নানা কারণেই বৈবাহিক সম্পর্ক ছিন্ন করছে মানুষ। বিবাহ বিচ্ছেদ নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। হাফসা মুসলিম একজন উদ্যোক্তা। এক প্রকার বাধ্য হয়েই প্রায় ১৪ বছরের সংসার ভেঙে এখন সন্তান নিয়ে একা পথ চলছেন। জানালেন, সংসার টিকিয়ে রাখতে হাজারো চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। সংসার জীবনের নানা সমস্যাকে পাশ কাটিয়ে মানসিক অশান্তিকেই বড় কারণ বললেন এই নারী উদ্যোক্তা। আমরা একটু মেন্টাল পিচ চাই, যে একটু শান্তি চাই, ওইটুকু তারা দিতে চেষ্টা করে না। ডিভোর্স হতো না আসলে, এফোর্টটা যদি সমান থাকতো দুই পক্ষ থেকে। আমি আমার শেষ পর্যন্ত চেষ্টা করেছি, যেইটুকু না করলেই না, বাট আমি যখন একদমই পারছিলাম না তখনই আমাকে সেটা ক্লোজ করতে হয়েছে। এমন সিদ্ধান্তে শুরুতে পরিবার আর সমাজের রক্তচক্ষু ও কটূক্তির শিকার হতে হয়েছে তাকে। বিচ্ছেদের পর সন্তানের ভরণ পোষণ বাবার দেয়ার আইন থাকলেও কোনো সহযোগিতাও পাননি তিনি। বাইরে যেমন সমালোচনা, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের কাছ থেকে শুনতে হয়েছে, ঘরেও শুনতে হয়েছে। সেটা অনেক দিন পর্যন্ত ছিল, এতটা সহজ ছিল না আসলে লাইফ লিড করাটা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২০২০ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত তালাকের নোটিশ এসেছে প্রায় ৪১,০০০, আর উত্তর সিটিতে ২০,০০০-এরও বেশি। এক্ষেত্রে নারীরা এগিয়ে। গেল ৫ বছরে ঢাকার ২ সিটিতে শুধু নারীরাই তালাকের নোটিশ পাঠিয়েছেন ৪০,০০০-এর বেশি। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা আর আস্থার জায়গা শক্ত করতে না পারলে এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। দাম্পত্য সম্পর্ক বা সংসার টিকিয়ে রাখার প্রশ্নে সদিচ্ছার ঘাটতি থাকে, তাহলে সেই সম্পর্ক টিকবে না। আইন দ্বারা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। একটি সদিচ্ছা, বিশ্বাস, আস্থা এবং পরস্পর সহনশীলতা, সহমর্মিতা, এই কোনো একটি পর্যায় থেকে যদি দায়িত্বশীল আচরণ না করে যদি পরস্পর দোষারোপ করা হয় এবং এই দোষারোপ যদি কোনো এক পক্ষের জন্য তার সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখনই কিন্তু আসলে এই বিচ্ছেদের মতো ঘটনাগুলো ঘটে। অনেক ক্ষেত্রে তুচ্ছ কারণেই হচ্ছে ডিভোর্স। আইনজীবী ফাউজিয়া করিমের মতে, পারিবারিক আইনের বেশ কিছু ফাঁকফোকর থাকায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা যেভাবে বিয়ে বিচ্ছেদ দেখছি আমাদের আইনে, এত সহজ পদ্ধতি করা হয়েছে, যার ফলে তালাকের মিসইউজটা এত বেড়ে গেছে। যখন মহিলাকে তালাক দেওয়া হচ্ছে, তারাও কিন্তু পুরুষের মতন ওই অপব্যবহার করছে। অনেক সময় পুরুষ জানেই না যে কখন তাকে তালাক দেওয়া হলো। আইনের অপব্যবহারটাকে নিজেদের সুযোগ করে নিচ্ছে। তিনি বলেন, সম্পর্কের এই ভাঙন রোধে পরিবার, সমাজ আর রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে, বাড়াতে হবে কাউন্সেলিং। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। জুলাই অভ্যুত্থানকে
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত শিক্ষা সংস্কার কমিশন গঠন ও সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ প্রতিষ্ঠা সহ ৩০ দফা শিক্ষা প্রস্তাবনা ঘোষণা করেছে ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের শিক্ষা সংস্কার প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা দেন তিনি। এ সময় লেজুর ভিত্তিক রাজনীতির জন্যই এতদিন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল বলে অভিযোগ করেন শিবির সভাপতি। এছাড়া ছাত্র শিবিরের প্যানেলে নারীসহ অন্যান্য ধর্মের অনুসারীদেরও প্রতিনিধিত্ব থাকবে বলে জানান জাহিদুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা থাকাকালীন সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৬০ কোটি ১৪ লাখ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ কোটি ৫০ লক্ষ টাকার বেশি অবৈধ লেনদেনের দায়ে মামলা রুজুর সিদ্ধান্ত নিয়েছে দুদক। বিকেলে এক সংবাদ সম্মেলনে দুদকের এই সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের জানান মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এছাড়া সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামীর সম্পদ বিবরণী চাওয়া হয়েছে বলেও জানান দুদকের মহাপরিচালক। এর আগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে মামলার সিদ্ধান্ত নেয় দুদক। এছাড়াও অনুসন্ধানকালে জয়ের নামে মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৪ কোটি ৪ লক্ষ টাকা মূল্যের দুটি বাড়ির সন্ধান পেয়েছে দুদক। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন। দুপুরে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রেপ্তারের পর খায়রুল হকের জামিন ও তদন্ত ৩ মামলা প্রত্যাহারের আবেদন শুনানিকালে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা অপেশাদার আচরণ করে আদালত অবমাননা করেছে। এসবে নতুন বাংলাদেশের জন আকাঙ্ক্ষা পূরণে এবং বিচার কাজে সৃষ্ট বিশৃঙ্খলায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান আইনজীবীরা। বর্তমান পরিস্থিতিতে এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়া দেশের জন্য আত্মঘাতী হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। দেশে উৎপাদন খরচ অনেক বেশি রয়েছে, জ্বালানি সংকটও, এমনটা জানিয়ে উন্নয়নশীল দেশের কাতারে নাম লেখাতে আরও কিছু সময় নেয়ার পক্ষে তারা। তবে এ বিষয়ে সবার ঐকমত্য প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। রাজধানীর একটি হোটেলে এলডিসি গ্র্যাজুয়েশন বিষয়ক গোলটেবিল আলোচনা এসব কথা বলেন তারা। শতাংশ যেখানে আমি 0 পাচ্ছি, আমার কানাডাতে চলে যাবে 16 থেকে 18%। সরকার কার স্বার্থে করবে? আমাদের স্বার্থেই তো। তা আমরাই তো মনে করছি যে এটা আমাদের জন্য আত্মঘাতী হবে। This is the right time to graduate. We have difference of opinion. That's November 26 is not the right time. আমরা এই যে গ্র্যাজুয়েশন ডিফারেলের কথা বলছি, আমরা কি রিফর্মটাকেও পিছিয়ে দিচ্ছি? মানে আই ফিয়ার গিভেন দ্য এক্সপিরিয়েন্স হোয়াট উই হ্যাভ উইটনেসড ইন দ্য পাস্ট, যে যখনই আমরা এই ধরনের একটা আরও বাড়তি একটা সুবিধা পাওয়ার যখন চলে আসে, সম্ভাবনা আসে, আমরা রিফর্মকে ভুলে যাই। দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইসলামী তাকাফুল বীমার 51তম শরিয়া কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কোম্পানির প্রধান কার্যালয়ে শরিয়া কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক ও শরিয়া বোর্ড সদস্য এএমএম মাইন উদ্দিন মোমেন, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন, শরিয়া বোর্ড সচিব জিএম হেলাল উদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভা শেষে শরিয়া বোর্ড সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ও পরমাণু বিজ্ঞানী মরহুম ডক্টর এম শমশের আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কুড়িগ্রামের বেশ কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জেলার তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানি বাড়ায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এতে ফসলি জমিয়ে তলিয়ে ব্যাপক ক্ষতির জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে 55 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এদিকে তিস্তার পানি বাড়ায় লালমনিরহাটের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পানি বেড়ে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার সদর, পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার বেশ কিছু এলাকা তলিয়ে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 20,000 পরিবার। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের 44টি জলকপাট খুলে রেখেছে প্রশাসন। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপ খেলতে শুক্রবার ভুটান যাবে বাংলাদেশ দল। টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার অর্পিতা বিশ্বাসকে অধিনায়ক করে 23 সদস্যের
দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে সবশেষ অনূর্ধ্ব-16 সাফে খেলা 15 জনই জায়গা পেয়েছেন। তবে কোচ পিটার বাটলার ছুটিতে থাকায় দলটির দায়িত্বে থাকবেন মাহবুবুর রহমান। আগামী 20 থেকে 31 আগস্ট থিম্পুতে হবে এই টুর্নামেন্ট, যেখানে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল লড়বে রাউন্ড রবিন পদ্ধতিতে। এরপর সর্বোচ্চ পয়েন্টধারীর হাতে উঠবে শিরোপা। সন্ধ্যা সংবাদে পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।